পাওয়ার ইজ পাওয়ার। তো সমালোচনা যেহেতু আমি করি, তার মানে আমার তো ওই সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা উচিত, এবং ওই জ্ঞান রাখার জন্য আসলে বই পড়া জরুরি। এখন চেক আছে নাকি ফেরত আসবে? অভ্যুত্থান আর জুলাই বিপ্লব কতটুকু সফল বা কতটুকু বিফল? আরো ব্যাটম্যান, হোয়াট ডু থিঙ্ক? হ্যালো এভরিওয়ান, রবিউল ইভান আছি আপনাদের সাথে, এবং আজকে আমার ক্যাম্পাসে প্রথমবারের মতো এসেছেন আমার বন্ধু অনিক। হাই অনিক। হাই। তো অনিক এসেছে আজকে। অনিক তার আচ্ছা আমি বলি, হ্যাঁ আচ্ছা তুমি বলো। আজকে আমি এখানে এসেছি আমার বন্ধু রবিউল ইভানের সাথে আমার চ্যানেলের প্রথম পডকাস্ট আলোচনা করতে। ঠিক আছে, ওকে, ক্যারি অন। তার আগে বলি, অনিক যখনই আসে আমার সাথে সাক্ষাৎ হয়, অনিক আমাকে খুব জিজ্ঞাসাবাদের উপরে রাখে। তো আজকেও দেখা যাক এমন কিছু হয় কিনা। আমি শুরু করি, হ্যাঁ ওকে। তবে আমি আজকে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথম একটা কোশ্চেন করে নিই, যেহেতু বর্তমানে আমাদের দেশে ক্ষমতা নিয়ে খুব লড়াই হচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ পাওয়ার? মানি ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, পাওয়ার ইজ পাওয়ার। আচ্ছা, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ইজ দেয়ার এনি অপশন অ্যাভেলেবল? এনি আদার অপশন অ্যাভেলেবল? না, শুধু এই তিনটাই। আচ্ছা, যদি শুধু এই তিনটা হয়, আসলে আমি যদি অন্য কোনো অপশন থাকতো তাহলে আমি বলতাম যে পাওয়ার হচ্ছে মূলত আমার মতে ইউনিটি ইজ পাওয়ার। ঠিক আছে, এবং 2024-এর গণ অভ্যুত্থানের পরে এটা তো আরো প্রমাণিত। হ্যাঁ, ইউনিটি ইজ পাওয়ার। এখন যদি এই তিনটা থেকে একটা আমাকে বাছাই করতে বলা হয়, তাহলে আমি বলবো পাওয়ার ইজ পাওয়ার। কারণ হচ্ছে যে আমাদের সমাজে অনেক জ্ঞানী মানুষজন আছে, বাট তাদেরকে আমরা পাওয়ারফুল মানি না। অ্যাজ এ পাওয়ারফুল পারসন তাদের অ্যাকসেপ্টেন্স আমাদের কাছে নাই। আর এমন অনেক বিত্তবান আছে, হ্যাঁ, অনেক বিত্তবান আছে যাদেরকে আমরা পাওয়ারফুল হিসাবে গ্রহণ করি না, বা তাদের অ্যাকসেপ্টেন্স আমাদের কাছে নেই। তো আমার কথা হচ্ছে পাওয়ার জিনিসটা আসলে হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সের কাছে, গ্রহণ করার কাছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলি যে পাওয়ার ইজ পাওয়ার। পাওয়ারফুল মানুষের একটা মূল বা আসল গুণ হচ্ছে যে সে তার পাওয়ারটাকে এক্সপ্রেস করতে পারে কিনা, বা মানুষের কাছে তার অ্যাকসেপ্টেন্স আছে কিনা। ঠিক আছে, তো জ্ঞান বলি বা টাকা পয়সা বলি, ওইটা পাওয়ার অর্জনের ক্ষেত্রে কিছুটা হয়তো কাজে লাগে, বাট পাওয়ার সম্পূর্ণ আলাদা একটা জিনিস। ঠিক আছে, পাওয়ারের মানুষের কাছে একটা অ্যাকসেপ্টেন্স থাকা লাগে আমার মনে। তো সুতরাং পাওয়ার ইজ পাওয়ার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক অবস্থা অনুযায়ী ইউনিভার্সিটিগুলো কেমন হওয়া উচিত তোমার মতে, এবং তোমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে তুমি ইউনিভার্সিটিগুলো অথবা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাগুলো কেমন করতে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা শুরুতে দেই। আমার হাতে যদি সুযোগ থাকতো, আমি আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কি একটা পরিবর্তন চাইতাম। আমার মনে হয় যে এই মুহূর্তে আমার যে রিয়েলাইজেশন আসে, বা সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, ওটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি অনেকগুলো পর্যায়ে অতিক্রম করে এখানে এসেছি। হ্যাঁ, বাট আপনি যদি চিন্তা করেন আমার মান্থলি ইনকাম, বা আমার কিন্তু তেমন কোনো ইনকাম সোর্স হলে ইউনিভার্সিটি পড়া সত্ত্বেও এখন ওইভাবে সিস্টেম তৈরি করে দিতে পারেনি, একটা টিউশন বা অন্যান্য যে একটা সোর্স ছাড়া। তো আমার কথা হচ্ছে যদি আমার কাছে সুযোগ থাকতো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এসেছি, আমি যে পর্যায়গুলো অতিক্রম করে এসেছি, ধরেন আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, আমি ওই পর্যায়টা অতিক্রম করার পর আমার জন্য সবচেয়ে সুইটেবল যদি কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা আমার এডুকেশন সিস্টেম থেকে করে দেওয়া হইতো, হ্যাঁ, এবং ওইটার যোগ্যতা যদি আমার না থাকতো, আমি তো আসলে ওই পর্যায়টা পার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা উচিত না, তাই না? আমি চাচ্ছি যে আমি একটা পর্যায়ে যখন অতিক্রম করলাম, আমার সিস্টেম যেন আমাকে একটা স্পেসিফিক সুযোগ তৈরি করে দেয়, হ্যাঁ, যে আমি এই পর্যায়টা পার করেছি, আমার এই যোগ্যতা আছে। এবং যদি এমন হয় যে আমি এই পর্যায়ে পার করেছি কিন্তু আমার ওই স্পেসিফিক জবের জন্য যোগ্যতা নেই, তাহলে তো আমার ওই পর্যায়টা পার করাই উচিত না। মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, তো আমি অনেকগুলো পর্যায়ে অতিক্রম করে আসছি, বাট যোগ্যতার মাপকাঠিটা হয়তো এখনো পরীক্ষিত বা ওইরকম না, কারণ ওই সিস্টেমটাই বাংলাদেশে নাই। ঠিক আছে, কোনো স্পেসিফিক জব নাই। হ্যাঁ, তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপান বেকার থাকে। তো এই বেকারত্ব দূরীকরণে আমার বোধ হয় যে এডুকেশন সিস্টেমে আরেকটু ইনভেস্ট করা উচিত। এবং ইনভেস্ট বলতে যে স্টুডেন্ট যে পর্যায়টা অতিক্রম করে ওই পর্যায়ের জন্য যে জবটা সুইটেবল, যে ইনকাম সোর্সটা তার জন্য দাঁড়ানো যায়, ওইটা এডুকেশন সিস্টেম থেকে বোধহয় করলে ভালো হতো, বা আমি পার্সোনালি সুযোগ পেলে ওইটা আমি করতাম। আর প্রথম প্রশ্ন যেন কি ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো কেমন হওয়া উচিত? আমার বোধহয় ইউনিভার্সিটিগুলো হওয়া উচিত ফ্লেক্সিবল স্টুডেন্টদের জন্য, অর্থাৎ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট অনেক স্বাধীনতা পাওয়া উচিত। যেমন আমাদের যা হয় যে অ্যাটেন্ডেন্সের জন্য মার্ক কাটা হয়, তারপরে হ্যান ত্যান, তো এইগুলো থেকে একটু সরে এসে যদি ফ্লেক্সিবল হওয়া যায়, পূর্ণ স্বাধীনতাটা সুবিধাটা দেওয়া যায়, যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, তো
ওইটা যদি ওই সিস্টেমে যদি দাঁড়া করানো হতো ইউনিভার্সিটিগুলোতে, আমার মনে হয় যে ওইটা আমাদের জন্য ভালো হয়। ওইটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। তো এখন আমরা তোমার ব্যক্তিগত জীবন, লাইফ, তোমার পড়াশোনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার ভর্তি হওয়া থেকে আজকের দিন পর্যন্ত কি অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আলোচনা করি। লাইক তুমি তো মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ো না, তো তোমার ডিপার্টমেন্ট নিয়ে, তোমার ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা, গবেষণা, এভরিথিং, এবং ঢাকা ভার্সিটিতে কি সুবিধা পেয়েছো তা নিয়েও কিছু আলোচনা করো। আচ্ছা, আমি যদি আমার নিজের কথা বলি, হ্যাঁ, মানে স্টুডেন্টশিপের কথা বলি, আই এম মোর লাইক এ সিজনাল স্টুডেন্ট। আর ওটা হচ্ছে যে আমি সারা বছর পরিশ্রম করতে খুব একটা পছন্দ করি না, ঠিক আছে। আমি একটা সিজন ধরে পড়াশোনা করি। যেমন তুমি তো আমার স্কুল জীবনের বন্ধু, আমরা কালাপাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2019-এর। তো এমনও হয়েছে যে অর্ধবার্ষিক বার্ষিক পেরিয়ে যায়, আমার খাতায় মার্কস ওঠে না, হ্যাঁ, ফেল করি। এবং এই নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আমাদের মুয়াজ্জেম স্যার আমাকে একবার ক্লাসে দাঁড়া করিয়েছিলেন যে ম্যাথে ফেল করার পর, ঠিক আছে, যে তুই তো ডাব্বা, ঠিক আছে। তো ওই যে নীতিটা, হ্যাঁ, আমার লাইফের যে সিজনাল স্টুডেন্ট হওয়ার ওই নীতিটা এখনো কিছুটা আছে, হ্যাঁ। এবং এটা তারপরেও এই বান্দায় পুরো কলেজ লাইফে 4 দিন ক্লাস করেছে, তারপরেও আজকে ঢাকা ভার্সিটিতে পড়ে 252তম তার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। হ্যাঁ, এবং এডমিশনে আমার রুল নাম্বার ভুল হয়েছিল। যাই হোক, তো আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তেছি। মার্কেটিংয়ে বিবিএ করে যে জিনিসটা উপলব্ধি করলাম যে এখানে সিজনাল স্টুডেন্ট যদি কেউ হয় তার জন্য সার্ভাইভ করা খুব টাফ। কারণ হচ্ছে বিবিএতে যেটা হয় যে প্রতিদিন তোমার আপডেটেড হওয়া লাগে, ঠিক আছে। আজকে আমি ক্লাসে যে টপিক নিয়ে পড়াশোনা করছি ওইটা আমাকে আজকেই শেষ করতে হবে, আজকের মধ্যে শেষ করতে হবে। আসলে স্কুল কলেজে হয়তো যে সিজনাল হলে কিছুটা পার পাওয়া যায়, বাট ইউনিভার্সিটিতে ওইটা খুব একটা প্রফিটেবল হয় না, হ্যাঁ। বাট নিজের স্ট্রেংথ ক্যাপাবিলিটির উপর একটা আস্থা যেহেতু আছে, ইনশাল্লাহ হয়তো উতরে যাব। আর এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলি, আমি দেশের অন্যান্য ইনস্টিটিউশনের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় একটা কারণে আলাদা করি। কারণটা হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইমপ্যাক্ট সারা দেশের মানুষের উপর, দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর, সব কিছুর উপর, এই ইমপ্যাক্ট আর কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাই সারা মানুষের উপর, ঠিক আছে। যদি 24-এর গণ অভ্যুত্থানের কথা বলি বা অন্যান্য যত আন্দোলন আছে, দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সামনে দাঁড়ায় তখন সারা দেশের মানুষ একটা আস্থার জায়গা থেকে তার পিছনে দাঁড়ায় যায়, হ্যাঁ, এটা হয়। তো এই ইমপ্যাক্টের দিক থেকে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে একটু অন্তত এগিয়ে, হ্যাঁ। আবার কিছু মিলও আছে, অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে এখন পড়াশোনার মান অনেক উন্নত হচ্ছে এবং সামনের দিকে হবে। তো ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললে এখানে আসলে সুযোগ অনেক আছে, অনেকের জন্য আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, যারা ওইটাকে ইউটিলাইজ করতে পারে তারা দিন শেষে সফল হয়। এবং মানে বই নিয়ে আমি আলোচনা করি নাকি, তাহলে তোমাকে কোশ্চেন করি, তুমি কি বই পড়ো? আচ্ছা, এই উত্তরটা আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে আমি বই পড়ি কিনা। কারণ হচ্ছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমার ফেসবুক প্রোফাইলে আমি অনেক সময় বই পড়ার সমালোচনা করি, অর্থাৎ বই পড়াটাকে আমি অনীহার চোখেই দেখি। তো সমালোচনা যেহেতু আমি করি, তার মানে আমার তো ওই সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা উচিত, এবং ওই জ্ঞান রাখার জন্য আসলে বই পড়া জরুরি। এখন এখানে একটা কনফিউশন কাজ করে, যদি আমি জ্ঞান নাই রাখি তাহলে সমালোচনাটা কীভাবে করি বা কেন করি। আর মানে যদি সমালোচনা করার জন্য জ্ঞান রাখতে হয় তাহলে তো আমি বই পড়তেছি, তাহলে আমি নিজে বই পড়ে আমি কেন অন্যকে মানে কি বলে বই পড়ার জন্য মানে তার মনে অনেক হাজার আছে। তো এখানে যে কনফিউশনটা আছে যে আমি আসলেই, কেউ ভাবে আমি অনেক বই পড়ি, আবার অনেকে ভাবে যে আমি একদমই বই পড়ি না। তো আমি কনফিউশনটা আসলে রেখে দিতে চাই। বা আমি যখন সমালোচনা করি, যে পোস্টে সমালোচনা করি, ওই পোস্ট পরে কারো যদি মনে হয় যে আমি বই পড়ি তাহলে সে এটাই ভাবুক যে আমি বই পড়ি। আবার কারো যদি মনে হয় যে আমি না বই পড়ি না, একদমই পড়ি না, তাহলে সে ওইটাই ধরে নিক যে আমি বই পড়ি না। এই কনফিউশনটা আমি সারা জীবনের জন্য মানে আমার আশেপাশে মানুষদের মনে রেখে দিতে চাই বা রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এখন তোমার লাস্ট 6 মাস বা 7 মাস আগে আমি একটা তোমার ফেসবুক পোস্টে দেখছিলাম, তুমি বলছিলা যে কোন রাইটারের তার চিন্তাধারাগুলো কেন আমরা নিব, লাইক তার বই পড়লে কি একটা রাইটারের চিন্তা করবে, একটা রাইটার কি ভাবতেছে সেগুলো তিনি ওই বইটা লিখেছে নাকি। এখন আমি যদি বইটা পড়ি, তার মানে কি ওই রাইটারের চিন্তাগুলো বলো, ওই রাইটারের যে ধারণাগুলো নেওয়া নাকি। এখন তুমি বলছিলে কেন আমরা নিব, আমরা তো আমাদের এই সমাজ থেকে বা আমাদের জীবন থেকে আমরা নিতে পারি না, এটা কিছু বলো। এইটা নিয়ে আমার ওপিনিয়ন হচ্ছে যে আমি যেমন মানুষ, আমি
আমি জীবনকে খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করি বা জীবনকে সহজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমার কথা হচ্ছে জীবন হবে পানির মতো সহজ। তুমি বাংলাদেশে দেখো 85,000 গ্রাম আছে, হ্যাঁ আনুমানিক ধরো 85,000 গ্রামে যে মানুষজন বসবাস করে তাদের কি ওইরকম শিক্ষার ছোঁয়া তারা পায়? পায় না। পুরোপুরি পায় না। তুমি বই পড়ো বা বইয়ে বিভিন্ন রাইটারদের দেখবা, তুমি দুইটা রাইটারের একই টপিকে বই পড়বা, দুই ধরনের মতবাদ। হ্যাঁ, এই দুইটা মতবাদ কি করছে, তোমার জীবনটাকে কঠিন করছে, হ্যাঁ সিদ্ধান্তহীনতায় ভোগাচ্ছে। আমার কথা হচ্ছে জীবন হচ্ছে সহজ। আমি বই না পড়ে আমি সরাসরি মানুষের কাছে পৌঁছে মানুষ কি ভাবে, হ্যাঁ ওইটা আমার উপলব্ধি করা আমার কাছে সবসময় বেটার মনে হয়, তাই না? কারণ মানুষ এক একটা মানুষ আমি মনে করি যে তারা নিজেরাই এক একটা বই। হ্যাঁ, তো তাদেরকে যদি আমি পড়ে ফেলতে পারি, আমার তো আসলে বই পড়ার দরকার নাই, আর আমি তো ডিল করতেছি তাদের সাথেই, তাই না? আরেকটা ইস্যু হচ্ছে, আমি সবসময় চিন্তা করি যে মানুষ যাই করে এই দুনিয়াতে সবকিছু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি ফেমের জন্য করেন। তো কোনো রাইটার, আমি জাজ করতেছি না, বাট কোনো রাইটার যদি বই লেখে, বইয়ে কোনো স্ট্রং মতবাদ দেয়, তাহলে ওইটা সে করে তার নিজস্ব মতবাদ বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এইটা। এখন সে তাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো মতবাদ দিচ্ছে, বই লিখছে, আমি এটা কেন বলবো? এখন আমরা আমাদের দেশের কারেন্ট পলিটিক্স নিয়ে আলোচনা করি, কি বলো? হ্যাঁ, করা যায়, যেহেতু রাজনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরাও করি একটু আলোচনা। আচ্ছা, তোমার মতে আমাদের দেশে গণতন্ত্র কতটুকু সফল এবং আগামী দিনগুলোতে ডেমোক্রেসি কতটা থাকতে পারবে দেশের ভিতরে? আচ্ছা, এটা নিয়ে আমার মতামত হচ্ছে, গত 2024-এর জুলাই অভ্যুত্থান, এত মানুষের জীবন দেয়া সবকিছু আসলে করা হয়েছে দেশে একটা গণতান্ত্রিক শাসন কায়েমের জন্য, যেন মানুষ তার অধিকার ফেরত পায়। হ্যাঁ, তো গণতন্ত্র যেন দীর্ঘদিন স্থায়ী থাকে, তার জন্য দেশের তরুণ সমাজ, তারপরে বুদ্ধিজীবীগণ যারা গণতন্ত্রের পক্ষে শক্তি, তারা কাজ করছেন এবং আমরা আমার মনে হয় যে তাদের উপর ভরসা রাখা উচিত। হ্যাঁ, তাদেরকে একটা ন্যূনতম সময় দেওয়া উচিত। যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো ছিল এতদিন ফ্যাসিস্ট সরকারের, তারা কখনো সম্মুখে আসতে পারে নাই। তারা জনমানুষের জন্য কি কাজ করতে চায়, কিভাবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে তারা আগাবে, এসব মানুষের কাছে তাদের মেসেজটাই পৌঁছাতে পারে। তো যেহেতু ওই প্রতিযোগিতাটা শুরু হচ্ছে সুষম রাজনীতির, তো আমি তো পার্সোনালি মনে করি যে এটা দীর্ঘদিন স্থায়ী হবে এবং স্থায়ী হওয়া উচিত, যেহেতু এত মানুষের জীবনের বিনিময়ে আমাদের এই 5ই আগস্টের এই বিপ্লব অর্জিত হয়েছে। তো আমি আশাবাদী যে গণতন্ত্র মোটামুটি সফল এখনো পর্যন্ত, আর ওইটা দীর্ঘদিন স্থায়ী হবে। আরেকটা কোশ্চেন, যেহেতু 5ই আগস্টের কথা আছে নাকি, এখন তোমার মতে আমাদের জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব কতটুকু সফল বা কতটুকু বিফল? আচ্ছা, বিফলের কথা আমি বলতে চাই না, কারণ আমরা এখন যে স্টেজে আছি, এখন বিভিন্ন রাজনৈতিক দল সহ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, বর্তমান সরকার, তারা আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর আসলে আমরা বিফল হয়েছে কিনা ওই মন্তব্যটা করতে পারবো, বাট সফলতার কথা বলতে পারি, কারণ এই গত 17 বছরের ফ্যাসিস্টের যে অবসান হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, তো আমরা তো বলতেই পারি যে আমরা আমাদের যে চাওয়া ছিল, আমাদের যে এক দফা দাবি ছিল, ওই দাবি আমরা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, আমরা মোটামুটি সফল। আর বাকি সফলতার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সবাইকে কন্ট্রিবিউট করতে হবে এবং অপেক্ষা করতে হবে। যদি এই একটা নির্দিষ্ট সময়ের পর আমরা মনে করি যে না, এই জিনিসগুলোতে আমাদের একটু ল্যাকিংস আছে, তখন হয়তো আমরা একটু বলতে পারি যে না, আমাদের এই বিপ্লব হয়তো ব্যর্থ হচ্ছে বা বিফল। এখনো পর্যন্ত আমার মনে হয় নাই যে ওই সময়টা এসেছে যে বিপ্লব ব্যাহত হয়ে গেছে এটা বলার। আচ্ছা রবুল, আরেকটা কথা, শেখ হাসিনা নাকি ফেরত আসবে? শেখ হাসিনা ফেরত আসতে আমরা দিব না তো। হ্যালো, আর দুইটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। রবিউল, আর ইউ ব্যাটম্যান? হোয়াট ডু ইউ থিংক? আই থিঙ্ক ইয়েস। আর তোমার গৌতম শহর কোনটা, ঢাকা নাকি দাবি? এখন তো বলা যায় যে ঢাকা ইজ নাও গোথাম সিটি, মোহাম্মদপুর বলতে পারেন সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এবং আমার মনে হয় যে মেন্টালি আমাদের সবার ব্যাটম্যান হওয়া উচিত, তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আর আমাদের মোহাম্মদপুরের ব্যাটম্যানের কি গার্লফ্রেন্ড আছে? The answer is yes. I have someone. ওকে, তাহলে কি আজকের মতো আমরা শেষ, প্রশ্ন উত্তর পর্ব শেষ আশা করতে পারি? শেষ। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আমি কিছু বলি। আমার বন্ধু অনেক, আমার স্কুল লাইফের বন্ধু, খুবই ভালো মানুষ, জিনিয়াস ছেলে। ঠিক আছে, আমরা আগামী ভিডিওতে ব্যাটম্যানের গার্লফ্রেন্ডকে দেখবো। হোপফুলি। এখন কোন গার্লফ্রেন্ডকে দেখবো তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। আজ তখন যা থাকবে সেটাকেই